ওয়েলকাম ব্যাক টু ইয়োর ওন ইউটিউব চ্যানেল একাগ্রতা ক্লাসেস। তোমাদের মধ্যে যারা সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট আছো এবং তোমাদের আইডিসি সাবজেক্ট হিসাবে ইকোনমিক্স আছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওটিতে আমি কয়েকটা প্রশ্ন তোমাদের বলে দেবো, যেগুলো তোমাদের পরীক্ষায় আসবেই আসবে। তো ভিডিওটিতে আমি বোথ ভার্সনের কোয়েশ্চেন্স দেখিয়ে দেবো, ঠিক আছে? এবং তোমরা কমপ্লিট উত্তর কিভাবে পাবে এবং তোমাদের এই পিডিএফটা কোথায় পাবে সেগুলো আমি ডিটেলসে বলে দিচ্ছি। তো দেখো সাজেশনসটা কী আছে। প্রথমে আমি তোমাদের সিলেবাস বলে দিই, সিলেবাসটা কী আছে দেখো। তোমাদের সিলেবাসে টোটাল 4টে ইউনিট আছে। প্রথম ইউনিটে কী আছে? এলিমেন্টারি মাইক্রো ইকোনমিক্স কনসেপ্ট। তার মধ্যে কী কী আছে? থিওরি অফ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, অর্থাৎ চাহিদা এবং যোগান, ঠিক আছে? এখান থেকে তোমাদের পড়তে হবে হচ্ছে যে চাহিদার নিয়মটি কী এবং চাহিদা নির্ধারক বিষয়গুলি কী কী। এই প্রশ্নটা তোমাদের 100% কমন পাবে। আমি কোশ্চেন্সগুলো দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তারপরে দেখো এখান থেকে পড়তে হবে তোমাদের ইলাস্টিসিটি অফ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, অর্থাৎ চাহিদা স্থিতিস্থাপকতা এবং যোগান স্থিতিস্থাপকতা। তারপরে থিওরি অফ প্রোডাকশন অ্যান্ড কস্ট, মানে উৎপাদন খরচ আর কি, যেটাকে বলা হয়। মার্কেট স্ট্রাকচারের মধ্যে তোমাদের কী কী থাকে, যেমন তোমাদের বিভিন্ন ধরনের মার্কেট সম্পর্কে জানতে হবে, সেটা হোক পূর্ণাঙ্গ প্রতিযোগিতা বা হোক একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। এই সমস্ত বাজারগুলো সম্পর্কে তোমাকে ডিটেলসে জানতে হবে। পরবর্তী দেখো কি আছে, তারপরে বেসিক তোমাদের ম্যাক্রো ইকোনমিক্সের কিছু কনসেপ্ট আছে। ম্যাক্রো ইকোনমিক্সের কী কী কনসেপ্ট আছে? ন্যাশনাল ইনকাম, তার মধ্যে তোমাদের জিডিপি, জিএনপি, এগুলো 2 মার্কসে আছে। তারপরে এখান থেকে মানি অ্যান্ড ব্যাংকিং করতে হবে। মানি অ্যান্ড ব্যাংকিংয়ে তোমাদের কী কী থাকে, যেমন তোমাদের কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী অনেক সময় আসে, ঠিক আছে? বাণিজ্যিক ব্যাংক কী কী কাজ করে থাকে, অর্থাৎ কার্যাবলী। তারপরে ইনফ্লেশন, অর্থাৎ হচ্ছে তোমাদের বাংলা হচ্ছে মুদ্রাস্ফীতি, এটা ডেফিনেশন, টাইপ। তারপর দেখো ফিসকাল পলিসি অ্যান্ড মনিটারি পলিসি, এটাও তোমাদের দেখতে হবে। এখান থেকে প্রশ্ন তোমাদের খুব একটা করে না। পরবর্তী হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড কন্টেম্পোরারি ইস্যু, এটাই তোমাদের ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের কার্যাবলীগুলো পড়তে হবে, ঠিক আছে? আরও যে সমস্ত জিনিস আছে সেগুলো পড়তে হবে। ওয়ার্ল্ড ব্যাংকের কাজ কি। তারপর দেখো তৃতীয় যে ইউনিটটা আছে সেখানে হচ্ছে এলিমেন্টারি ইকোনমিক্স ডেভেলপমেন্ট। এখানে কি কি আছে? একটা পুরো দেশের কিভাবে গ্রোথ, ডেভেলপমেন্ট, ঠিক আছে, এই সমস্ত জিনিস তোমাদের পড়তে হবে। তারপরে একদম শেষে যে 4 নম্বর যে ইউনিটটা আছে সেখানে তোমাদের কি কি পড়তে হবে, সেখানে তোমাদের স্পেশালি এখান থেকে প্রশ্ন আছে যে নীতি আয়োগ কমিটি বিষয়ে একটা টিকা সংক্ষিপ্ত লেখো, ঠিক আছে? এবার তোমাদের প্রশ্ন হচ্ছে যে দাদা এতে প্রশ্ন কেমন হয়। দেখো প্রশ্ন বলতে তোমাদের প্রশ্ন আসে 2 মার্কসের 10টা কোশ্চেন্স আসে, ঠিক আছে? এবং আর তোমাদের 6টা 5 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হয়, অর্থাৎ তোমাদের এটা টোটাল 50 নম্বরের পরীক্ষা এবং 25 নাম্বার তোমাদের ভাইভা বা তোমাদের টিউটোরিয়াল এক্সাম হয় কলেজের মধ্যে, ঠিক আছে? তো এই যে প্রশ্নগুলো সমস্ত কলেজ থেকেই হবে, অর্থাৎ কলেজের টিচাররাই করবেন এবং তোমাদের কোন প্রশ্ন পড়বে আমি সেটা বলে দিচ্ছি, দেখে নাও। সমস্ত কলেজের জন্য অ্যাপ্লিকেবল আন্ডার ক্যালকাটা ইউনিভার্সিটি, ঠিক আছে? তো দেখো সব থেকে প্রথমে তোমাদের যেটা 2 মার্কসের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে, সেটা চাহিদা কাকে বলে, বা তোমাদের হয় চাহিদা কাকে বলে আসবে, আর না হলে আসবে চাহিদার নিয়মটি বা চাহিদার সূত্রটি লেখো, ঠিক আছে? সেটা 2 মার্কসের জন্যই আসবে, এটা 5 নম্বরের জন্য আসবে না। যদি 5 নম্বরের জন্য আসে সেটা কি আসবে, যে চাহিদার সূত্রটি লেখো এবং চাহিদা নির্ধারক বিষয়গুলি কি কি সেগুলো সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ এই দুটো কোশ্চেন্স মার্জ করে তোমাদের 5 মার্কসে আসতে পারে। আর 2 মার্কসে এলে কীভাবে আসবে, সেটা তোমাদের আসবে চাহিদার সূত্রটি লেখো বা চাহিদার নিয়মটি বর্ণনা করো। পরবর্তী দেখো এই প্রশ্নটা তোমাদের দেখে নিতে হবে, চাহিদার পরিবর্তন ও চাহিদার পরিমাণের পরিবর্তনের মধ্যে পার্থক্য কী। তারপরে চাহিদার দামগত স্থিতিস্থাপকতা কাকে বলে, মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। চাহিদার দামগত স্থিতিস্থাপকতার নির্ধারক বিষয়গুলি কি কি, এই দুটো কোশ্চেন একসঙ্গেই জাস্ট দেখে নিতে হবে। এবারে তোমাদের আমি একটা কথা বলে রাখি, এই প্রশ্নগুলো অর্থাৎ তোমরা যারা একদম মানে নতুন 11-12-এ তোমাদের ইকোনমিক্স ছিল না, ঠিক আছে, যারা নতুন বিএ বা বিএসসি বিকমে, যারা বিকম নিয়ে বা কমার্স নিয়ে পড়েছে তাদের আর কি 11-12-এ অনেকে থাকে, কিন্তু তোমাদের যাদের ছিল না তারা মানে কি পড়লে শুধু জাস্ট মুখস্থই হবে, কিছু বুঝতে পারবে না। তো সেই জন্য কি করছি, আমি এই ভিডিওটার পরে যে ভিডিও আনছি সেটা তোমাদের এই ডিটেলসে চাহিদা নির্ধারক বিষয়গুলি কি কি সেটা আমি ডিসকাস করে দেবো। জাস্ট তোমরা সেই ভিডিওটা দেখে নিলে তোমাদের এক্সট্রাভাবে কোনো এফোর্ট দেওয়ার দরকার নেই,
তোমাদের মানে হ্যান্ড টু হ্যান্ড মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট ভিডিওটা দেখতে হবে, সেটা তোমাদের 5 থেকে 7 মিনিট বা 3 মিনিট হবে এরকম, ঠিক আছে। তারপরে দেখো আমি এই ভিডিওটাতে জাস্ট তোমার সাজেশনসগুলো বলে দিচ্ছি। এবার দেখো চাহিদার সূত্র না এলে এখানে আসবে যে যোগান কাকে বলে বা যোগানের নিয়মটি বিবৃত করো। এখানে চাহিদার সূত্র যেটা থাকে, চাহিদার ক্ষেত্রে বলে রাখি, চাহিদার নিয়মটা তোমাদের আমি হ্যান্ড টু হ্যান্ড মুখস্থ করে দিচ্ছি। দেখো একদম সহজ ভাষায় চাহিদার সূত্র হচ্ছে যে যখন অন্যান্য সকল বিষয় স্থির থেকে, ঠিক আছে, পণ্যের মূল্য বৃদ্ধি পাবে তখন কি হবে, চাহিদা কমে যাবে। এবং যখন তোমাদের পণ্যের মূল্য কমে যাবে তখন সেই পণ্যের প্রতি চাহিদা বেড়ে যাবে। তোমরা দেখেছো যে সারা বছরে মানুষ একটা সময় ইলেকট্রনিক্স প্রোডাক্ট বা অনলাইনে সেলের অপেক্ষায় থাকে। কেন? কারণ সেই সময়টাই অনেক কম দামে জিনিস পাওয়া যায়, ঠিক আছে। এটাই হচ্ছে যখন দামটা প্রোডাক্টের কম হবে তখন কি হবে, তখন সেই দ্রব্যের জন্য চাহিদা বেড়ে যাবে, ঠিক আছে। আর যখন দ্রব্যের মূল্য বেড়ে যাবে তখন কি হবে, আমাদের কেনার ইচ্ছা থাকলেও মনে হবে যে না এটা পরে কেনা হবে, ঠিক আছে। অর্থাৎ যদি আমাদের 10 কেজি দরকার হতো, সেটা কি করব, আমরা কিছু কম পরিমাণে কিনবো যেহেতু তার দাম বেড়ে গেছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে চাহিদার নিয়ম। আমি সংজ্ঞাটা দেখিয়ে দেবো তোমাদের, চাপ নেই। পরবর্তী দেখো চাহিদা এবং যোগান অপেক্ষক বলতে কি বোঝো, এই প্রশ্নটা তোমাদের করার দরকার নেই, ঠিক আছে। এই প্রশ্নটা তোমরা অবশ্যই করে করবে। মোট গড় প্রান্তিক উপাদানের সংজ্ঞা দাও, এটা তোমাদের এই আকারেও আসতে পারে বা আসতে পারে মোট বিক্রয়লব্ধ আয়, গড় বিক্রয়লব্ধ আয়, প্রান্তিক বিক্রয়লব্ধ আয় এর সংজ্ঞা দাও, ঠিক আছে। এটা 2 মার্কসের জন্য আসতে পারে, যে কোনো একটা এলো। বিশেষ করে মোস্ট ইম্পর্টেন্ট এই প্রান্তিক ব্যয় বা প্রান্তিক আয়, সেম জিনিস। প্রান্তিক বিক্রয়লব্ধ আয় কি, ধরো তোমাদের দিয়ে দিল প্রান্তিক বিক্রয়লব্ধ আয়। দেখো প্রান্তিক বিক্রয়লব্ধ আয় বলতে আমি একটা এক্সট্রা ইউনিট বিক্রি করে যে টাকাটা পাই সেটাই হচ্ছে প্রান্তিক উৎপাদন। তোমরা কিছুই বুঝতে পারলে না, তাই তো? এবার দেখো একটা আমি উদাহরণ নিচ্ছি, উদাহরণটা নিলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ধরো আমি 5টা ইউনিট বিক্রি করতাম 100 টাকায়, ঠিক আছে। তাহলে প্রতিটার দাম কত হচ্ছে, 20 টাকা করে। কিন্তু আমি 6টা যখন ইউনিট বিক্রি করছি, সাপোজ সেটা 110 টাকায়, ঠিক আছে। তাহলে এখানে কি হলো, একটা এক্সট্রা বিক্রি করছি, অর্থাৎ আমি 5টা বিক্রি করছি কটা, 6টা। তো এই 6টা বিক্রি করতে 100 যে 10 টাকা এলো, ঠিক আছে। তাহলে কি হলো, এই যে 5টা বিক্রি করতে 100 টাকা ছিল এবং তোমার 6টা করতে 110 টাকা এলো, এই যে 10 টাকার ডিফারেন্স, অর্থাৎ 110 থেকে 100 টাকা, এই যে 10 টাকার ডিফারেন্স, এটাই হচ্ছে প্রান্তিক বিক্রয়লব্ধ আয়। আর প্রান্তিক বিক্রয়লব্ধ তাহলে ব্যয় কি হবে, ব্যয়ের ক্ষেত্রেও এক ইউনিট পণ্য বেশি উৎপাদন করতে যে খরচা হয় সেটাই হচ্ছে আমাদের প্রান্তিক ব্যয়। অর্থাৎ ধরো 5 ইউনিট প্রোডাকশন করতে আমাদের 100 টাকা খরচা হতো, এখন দেখা গেল সেটা আমি যদি 6 ইউনিট প্রোডাকশন করি তাহলে সেটা 120 টাকায় মানে ব্যয় হচ্ছে। তাহলে এক্ষেত্রে তোমার প্রান্তিক ব্যয় কত হবে, 120 মাইনাস 100, তাহলে এখানে হচ্ছে 20 টাকা প্রান্তিক ব্যয়, ঠিক আছে। এই প্রান্তিক জিনিস ব্যয় বা প্রান্তিক আয়, এটা তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট, 2 মার্কসের জন্য এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় আসছে। উৎপাদনের স্বল্পকাল ও দীর্ঘকাল বলতে কি বোঝো। পরবর্তী দেখো এই প্রশ্নগুলো, এগুলো যখন তোমাদের মানে কি বলে এক্সামিনার মনে করবে কঠিন প্রশ্ন করবে তখন এইগুলো তোমাদের দেবে, যে ক্রমহ্রাসমান উপাদানের নিয়মটি বিবৃত করো। দেখো বাজার কাকে বলে, সংজ্ঞা দাও, বিভিন্ন প্রকার বাজারের সংজ্ঞা দাও। এই প্রশ্নটা তোমাদের এইভাবে আসবে না, তোমাদের একটা আসবে হচ্ছে সেটা এই বাজারের মধ্যে বেশ কিছু ভাগ আছে, ঠিক আছে। বাজারকে বেশ কিছু জিনিসের ভিত্তিতে ভাগ করা হয়েছে, যেমন বাজারকে এরিয়া ওয়াইজ 3 ভাগে ভাগ করা হয়েছে। কি কি, সেটা হচ্ছে তোমাদের একটা হচ্ছে লোকাল মার্কেট বা স্থানীয় বাজার, একটা হচ্ছে ন্যাশনাল মার্কেট বা জাতীয় বাজার, আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট বা আন্তর্জাতিক বাজার। লোকাল বাজারটা কি, লোকাল বাজার হচ্ছে তোমাদের এই যে আশেপাশে ঘরের কাছে যে সমস্ত জিনিসগুলো বিক্রি হচ্ছে, ঠিক আছে, অর্থাৎ একটি জাস্ট কিছু কিলোমিটারের মধ্যে যে জিনিসটা বিক্রি হচ্ছে সেটা হচ্ছে লোকাল মার্কেট। তাহলে ন্যাশনাল বাজার কি হবে, ন্যাশনাল মার্কেট বা তোমাদের জাতীয় বাজার। জাতীয় বাজার বলছে দেশের মধ্যে যে কেনা বেচা হচ্ছে, সাপোজ একটা রাজ্য থেকে অন্য রাজ্যে যখন সেল পারচেজ হচ্ছে, এটাকে বলা হচ্ছে ন্যাশনাল মার্কেট। আর ইন্টারন্যাশনাল মার্কেট কখন হচ্ছে, যখন তোমার মানে পারচেজ ও সেল দুটো দেশের মধ্যে হচ্ছে, অর্থাৎ দেশের বাইরে হচ্ছে, তখন সেটাকে বলা
সেই মার্কেটটাকে বলা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট। আবার বাজারকে তোমার সময়ের ভিত্তিতে 4 ভাগে ভাগ করা হয়। কি কি? প্রথমত হচ্ছে তোমাদের অতি স্বল্পকালীন বাজার, তারপর হচ্ছে স্বল্পকালীন বাজার, তারপর হচ্ছে তোমাদের দীর্ঘকালীন বাজার, আর একটা হচ্ছে অতি দীর্ঘকালীন বাজার। এবার স্বল্পকালীন বাজারটা কি? অতি স্বল্পকালীন বাজারটা কি? অতি স্বল্পকালীন বলতে তোমরা দেখবে তোমাদের পাড়ায় বা তোমাদের মফস্বলে, ঠিক আছে, সকালবেলা শাকসবজি বা মাছ একটি জাস্ট একবেলা বা এই ধরনের একবেলা বা বেশ কিছু সময়ের জন্য সেখানে বিক্রি হয় বা একটা হাট বসে, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের অতি স্বল্পকালে, সেটা কারণ 2-3 ঘন্টার জন্য সেখানে কেনা বেচা হয়, ঠিক আছে। তাহলে স্বল্পকালীন কোনটা? স্বল্পকালীন বলতে হচ্ছে তোমাদের যেগুলো সিজনাল ব্যবসা, অর্থাৎ যেমন গরমকালে আইসক্রিমের সেল বৃদ্ধি পায়, জ্যাকেট, কম্বল, তোমাদের আরও যে সমস্ত শীতকালের যে সমস্ত জিনিস আছে সেগুলো একটা পিরিয়ডেই বেশি বিক্রি হয়। সেটা কখন? ঠান্ডার সময় বা শীতকালে। এগুলো হচ্ছে সিজনাল ব্যবসা, এগুলো হচ্ছে স্বল্পকালীন, অর্থাৎ সেটা 2-3 মাস হয়। দীর্ঘকালীন কোনগুলো? দীর্ঘকালীন ব্যবসা বলতে বোঝাচ্ছে যেটা তোমাদের 1 থেকে 5 বছরের মধ্যে হচ্ছে, মানে 1 থেকে 5 বছর পর্যন্ত চলছে আর কি, ঠিক আছে। এবারে অতি দীর্ঘকালীন কোনগুলো? যেগুলো 5 থেকে 10 বছরের বেশি চলছে বা অনন্ত মানে বেশ কিছু বছর ধরে চলেই যাচ্ছে, ঠিক আছে, বন্ধ নেই, যেমন যেগুলো বিশেষ করে কোম্পানি যেগুলো হয়, ঠিক আছে। এবার দেখো, এবারে বাজারকে আবার প্রতিযোগিতার ভিত্তিতে ভাগ করা হয়েছে। কি কি? পূর্ণাঙ্গ প্রতিযোগিতা বাজার, ঠিক আছে। তা এর মধ্যে থেকে তোমাদের এই পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্যগুলি লিখতে হবে। এখানে একটি প্রশ্ন দেওয়া নেই, ঠিক আছে, বেশ কয়েকটা প্রশ্ন দেওয়া নেই, আমি মুখে বলে দিচ্ছি, সেগুলো তোমাদের দেখে নিতে হবে। কি কি? যেমন একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য এবং একচেটিয়া বাজারের সংজ্ঞা, এটা তোমাদের জানতে হবে। একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের সংজ্ঞা তোমাদের জানতে হবে এবং তার বৈশিষ্ট্যগুলো জানতে হবে। আমি এগুলো নিয়ে ডিটেলসে একটা একটা করে ভিডিও করে দেবো, তোমরা সেগুলো দেখে নিও, ঠিক আছে। এবারে চলে আসছি, এই দেখো গড় আয়, মোট আয়, ঠিক আছে, সেম উত্তর হবে। বিক্রয় লব্ধ আয়, এখানে জাস্ট বিক্রয় লব্ধ দিয়ে দেবে বা প্রান্তিক আয় দিয়ে দেবে, ঠিক আছে। এই প্রান্তিক আয় বা প্রান্তিক ব্যয় মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তারপর দেখো জাতীয় আয় কাকে বলে? জাতীয় আয় কাকে বলে 2 মার্কসের জন্য, এটা এটা এবারে চলে আসছি, এগুলো হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্সের পার্ট, ঠিক আছে। দেখো জাতীয় আয় কাকে বলে? জিডিপি, জিএনপি, এনডিপি, এনএনপি এর সংজ্ঞা দিতে হবে, ঠিক আছে। জাস্ট তোমরা ফুল ফর্ম লিখে একটু লিখে দেবে ভিতরে। অর্থের কাজ কি? অর্থ অর্থাৎ টাকা, মানি, এটার কাজ কি? এবার দেখো অর্থের যোগান বলতে কি বোঝো? 2 মার্কসের জন্য এটা করে নেবে। বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী লেখো, এই দুটির মধ্যে যে কোনো একটা তোমাদের পরীক্ষায় আসবে। কেন্দ্রীয় ব্যাংক কি করে? কেন্দ্রীয় ব্যাংক আমাদের দেশের কি হয়? নোট প্রিন্টিং করে, অর্থাৎ আরবিআই, যেটা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া হচ্ছে আমাদের কেন্দ্রীয় ব্যাংক। আর বাণিজ্যিক ব্যাংক বলতে কমার্শিয়াল ব্যাংক, যেগুলো তোমাদের বাণিজ্যিক ব্যাংকের কাজ কি হতে পারে বলো? গ্রাহকদের কাছ থেকে ডিপোজিট নেওয়া, লোন প্রোভাইড করা, ঠিক আছে, এই সমস্ত কাজ করে থাকে। কেন্দ্রীয় ব্যাংকের প্রয়োজনীয়তা এটা তোমাদের পড়ার দরকার নেই। মুদ্রাস্ফীতি কাকে বলে? অর্থাৎ ইনফ্লেশন, ঠিক আছে। তারপরে রাজস্ব নীতি কি দেখে নেবে তোমরা। তারপর দেখো বাণিজ্য ব্যাংকের বৈশিষ্ট্য, বিশ্ব বাণিজ্য সংস্থা অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এটার তোমরা কার্যাবলীটা দেখে নেবে। তারপরে তোমাদের এই প্রশ্নটা আসবে যে নীতি আয়োগ কত সালে গঠিত হয়, এর উদ্দেশ্যগুলি কি কি, এটা তোমাদের 5 মার্কসে আসতে পারে। আর একটা আসতে পারে তোমাদের হচ্ছে যে নীতি আয়োগ কমিটির মানে বৈশিষ্ট্য লেখো, সেটা তোমাদের 5 মার্কসের জন্য আসবে। এগুলো ছাড়াও বেশ কিছু প্রশ্ন আছে যেগুলো আমি মানে ভিডিওতে মানে দেখিয়ে দেবো বা ভিডিওতে আমি ডিসকাস করে দেবো, সেগুলো তোমরা করে নিও। এটা জাস্ট আমি একটা ড্রাফট আকারে দেখিয়ে দিলাম যে এই আকারে তোমাদের এক্সামে আসতে পারে। এবারে কিছু কিছু গ্রাফ জাতীয় যখন এক্সামিনার মনে করে যে কঠিন প্রশ্ন করবে, তখন তোমাদের কি করে বিভিন্ন গ্রাফ দেয়, ঠিক আছে। তো সেই গ্রাফগুলো আমি আলোচনা করে দেবো। তো শুধু এই ভিডিওটা দেখলে হবে না, আমি যে ভিডিওগুলো নেক্সট আপলোড করব, ঠিক আছে, সেগুলোই আমি ডিটেলসে কভার করে দেবো সমস্ত টপিক, অর্থাৎ বলা চলে ফ্রি ক্লাস ডিটেলসে একদম। তো তোমরা একদম টেনশন করো না, যাদের পরীক্ষা আছে, খুব কাছাকাছি এসে গেছে তোমাদের পরীক্ষা আমি জানি, তো
যারা যারা মানে ভিডিওগুলি দেখতে চাও এবং নেক্সট ক্লাস চাচ্ছ যে আমাদের প্রপার একটা ক্লাস হোক, ঠিক আছে, যেখানে সমস্ত কোয়েশ্চেন্স উইথ অ্যান্সার ডিটেলস মানে এ করে দেওয়া হোক, ডিসকাস করে দেওয়া হোক, তাহলে সেটা কমেন্টে আমাকে জানাও। তোমরা ওই ক্লাসগুলো করার পর জাস্ট যদি একবার রিড করে নাও, তাহলে তোমাদের পরীক্ষা পর্যন্ত সেই উত্তরগুলো মনে থাকবে, আমি গ্যারেন্টি দিচ্ছি। তো আশা করি ভিডিওটি বোঝা গিয়েছে। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, তার জন্য অপেক্ষা করো। অ্যান্ড অবশ্যই তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকো। থ্যাংক ইউ।